আলম বলেছেন কুড়িগ্রাম থেকে, হাসনা হেনা বলেছেন চট্টগ্রাম থেকে, প্রমা পল টাঙ্গাইল থেকে, আফসানা আঞ্জুম লিজা বাগেরহাট থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকে যে প্রশ্নগুলো আমরা সন্নিবেশিত করেছি সেই প্রশ্নগুলোর একদম প্রথম প্রশ্নটি হলো ও কোন ধরনের স্বরধ্বনি। প্রথমত আমরা আজকে ক্লাসটা যেভাবে সাজিয়েছি, প্রথমত এই যে এক দাগের যে প্রশ্নটি ও কোন ধরনের স্বরধ্বনি ক খ গ ঘ, প্রথমত আমি 2 মিনিট সময় দিব যে আসলে আমাদের অতীত জ্ঞানে এই তথ্যটা আছে কিনা। প্রথমত আমরা চেষ্টা করব যে দাগ নম্বর আছে আর উত্তর সেটা দেওয়ার, তারপরে আমরা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ ও বিশদ আলোচনা করব। পাশাপাশি এটাও আমরা আলোচনা করব যে বাকি 3টা অপশন কেন হলো না বা সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিনা। তো দ্রুত এই মুহূর্তে যারা সক্রিয় আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এক দাগের উত্তর খুব দ্রুত এক দাগের যে উত্তর সেটা দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই উত্তর দেওয়ার সময় এক দাগের ABC কোনটা সেটা কিন্তু উল্লেখ করে দিবেন, না হলে পরে গিয়ে উত্তর কোন দাগের অপশন কোনটা এটা কিন্তু গোলায় ফেলানো হয়। এই জন্য এক দাগের উত্তর কি হবে সেইটা জাস্ট মার্কিং করে দেবেন। MD আল ইমরান মাহমুদ বলেছেন একে বি, মনির হোসাইন বলেছেন একে খ, ইয়াসমিন আক্তার বলেছেন খ, শারমিন আক্তার বলেছেন বি, কাজী হিমায়েত বলেছেন খ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের যে পাঠ্য বা আলোচ্য বিষয়গুলো বেশ কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব। এই জন্য যেহেতু মোটামুটি 9টা বাজে আর আমরা এই যে বেশি কমেন্ট করা বা বেশি তথ্য নেওয়া তার থেকে আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসটাতে তথ্য নির্ভর কিছু আলোচনা করা। তো এই জন্য এখন আমি সবাইকে বলছি যে আমি যেটা আলোচনা করছি সেটা একটু মনোযোগী হন। আমি যখন 2 মিনিট সময় দেব তখন কমেন্ট করবেন, তারপরে আমরা আলোচনায় যাব। সবার কমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে সময়ের একটা নষ্ট হয়। তো দেখি এই যে ও কোন ধরনের স্বরধ্বনি। অপশন ক তে আছে তালব্য, খ তে আছে যৌগিক, গ তে আছে মিলিত আর ঘ তে আছে কোনোটিই না। তবে এই উত্তর জানার আগে আমাদের একটু ধ্বনি সম্পর্কে জেনে নিতে হবে। ধ্বনি আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আমরা মুখ দিয়ে যা বলি সেটাকেই ধ্বনি বলে, আর সেটা যখন লিখি বা পড়ি ওটাকেই কি বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আমাদের বাংলায় মৌলিক ধ্বনি আছে মোট 37টি। কতটি বললাম? 37টি। আমাদের বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে 37টি। সেখান থেকে মৌলিক স্বরধ্বনি বা স্বর আছে 7টি। এই তথ্যগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সামনে খাতা থেকে অবশ্যই আপনারা নোট করবেন যাতে পরবর্তীতে এটা চর্চায় রাখা যায়। তাহলে আমাদের বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে 37টি, আর সেখান থেকে মৌলিক স্বর 7টি আর মৌলিক ব্যঞ্জন আছে 30টি। কতটি? 30টি। এখন একটু আগেই বললাম যে ধ্বনির লিখিত রূপকে কি বলা হয় বর্ণ। তাহলে মৌলিক ধ্বনি 37টি, মৌলিক স্বর 7টি, মৌলিক ব্যঞ্জন 30টি। কিন্তু আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। মোট বর্ণ কয়টি? 50টি। এদের মধ্যে স্বরবর্ণ সংখ্যা 11টি, আর এদিকে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। এখন আমরা জানি যে আমাদের বাংলায় মোট বর্ণ কয়টি? 50টি। এই সমস্ত বর্ণকে এক কথায় বর্ণমালা বলা হয়। কি বলা হয়? বর্ণমালা। এখন যদি প্রশ্ন হয় যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি, তখন কিন্তু উত্তর হবে 1টি। উত্তর কি হবে? 1টি। তাহলে আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা তথ্য দিয়ে রাখলাম। এখন আমাদের প্রশ্ন হলো যে
এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আমরা কিন্তু এখানে দেখেছি যে মৌলিক ধ্বনি, মৌলিক স্বর, মৌলিক ব্যঞ্জন, কিন্তু আর একটা তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যৌগিক। আমাদের বাংলা ভাষায় যৌগিক স্বর আছে মোট 25টি। কয়টি? 25টি। বাংলায় মৌলিক ধ্বনি বা স্বর বা ব্যঞ্জন, এই তথ্যগুলো যখন আপনারা পেয়ে গেলেন, এটা আরো আমাদের জেনে নিতে হবে যে তাহলে যৌগিক স্বর কতটি আছে? 25টি। যৌগিক স্বর কয়টি? 25টি। তার মধ্যে এই যে 23টির কোনো লিখিত রূপ নেই। 23টির কোনো লিখিত রূপ নেই। 23টির কোনো লিখিত রূপ নেই, জাস্ট দুইটার লিখিত রূপ আছে। দুইটার। এক হচ্ছে ওই, এই ওইকে ভাঙলে হয় স্বরে অ যোগ রস্বই, আর আরেকটা হলো ও, স্বরে অ আর হচ্ছে রস্যৌ। তাহলে দেখেন আমাদের বাংলা ভাষায় যৌগিক স্বর 25টি, কিন্তু 23টির কোনো লিখিত রূপ নেই। বাকিদের দুইটি, সেই দুইটি কিন্তু লিখিত রূপ আছে। একটা হচ্ছে ওই আর আরেকটা কি? ও। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের বাংলায় যৌগিক স্বর বা যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি আছে? দুইটি, একটা ওই আর একটা হচ্ছে ও। তাহলে আমাদের এই যে আলোচ্য প্রশ্ন ও কোন ধরনের স্বরধ্বনি, তাহলে উত্তর কি হবে? যৌগিক স্বরধ্বনি। উত্তর কি হবে? যৌগিক স্বরধ্বনি। আশা করি এতক্ষণের যে আলোচনা, সেখান থেকে আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে আসলে উত্তর কেন যৌগিক স্বরধ্বনি হলো। আর এই যৌগিক স্বরধ্বনি জানার আগে আমরা কিছু মৌলিক জ্ঞান জেনে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে তাহলে আমরা এর পরের প্রশ্নে যাই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একটু স্ক্রিনশট বা আর একটু ভালো মতো দেখে বা নোট করে নিতে পারেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে চারটা অপশন আছে, ক খ গ ঘ। এখন আপনাদের যে কাজটি থাকবে সেটি হলো যে দুই দাগের উত্তর কোনটা হবে, 2 এর ক খ গ ঘ অথবা 2 এর ABCD। 2 মিনিটের মধ্যে আমি প্রার্থনা করব যে এই উত্তরটা যথার্থ বা আপনাদের অধীত আছে কিনা এটা জানার জন্যই জাস্ট কমেন্টটা করবেন, তারপর আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব খুব দ্রুত। আফসানা আঞ্জুম লিজা, ক্লিয়ার, ধন্যবাদ। এখন এই যে 2 দাগের প্রশ্নের উত্তর কি হবে একটু দ্রুত বলার চেষ্টা করি। রহিমা আক্তার বলেছেন 2 এ গ। মায়ের কিউট বড় ছেলে, তিনি বলেছেন 2 এ গ। মায়ের কিউট বড় ছেলে, কতগুলো চন্দ্রবিন্দু। ইতি আক্তার বলেছেন ছি। ইতি, আপনাকে একটু বলে রাখি যে ছি বলতে 1 দাগে 2 দাগে নাকি 5 দাগে সেটা একটু লিখে তারপরে জানাবেন। আফসানা আঞ্জুম লিজা বলেছেন 2 এ খ। রুবেল এন আর বলেছেন 2 এ গ। এআই রাহা ভুইয়া বলেছেন 2 এ ছি। বিপুল বলেছেন 2 এ খ। হাফিজা হাসি বলেছেন 2 এ গ। রুমা আক্তার 2 এ ঘ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু এই বোর্ডের দিকে একটু নজর দেই বা এইদিকে মনোযোগী হই। এই যে পৌর, এই পৌর শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্র যোগ দীর্ঘ উ র, প্রৌঢ়। প্র যোগ দীর্ঘ উ র, প্রৌঢ়। এখন এই যে উড়ো, এইটার শব্দ হচ্ছে যে বিবাহ করেছে, যে বিবাহ করেছে, যে বিবাহ করেছে। আর পৌর বলতে আসলে শাব্দিক অর্থ হচ্ছে মধ্যবয়সী। পৌর শব্দের অর্থ হচ্ছে মধ্যবয়সী, পৌঢ়। আর এটা কিন্তু পুংলিঙ্গ। এটা কি লিঙ্গ? পুংলিঙ্গ। আর এটার স্ত্রীলিঙ্গ কি হবে? স্ত্রীলিঙ্গ কি হবে? প্রৌঢ়া। কি হবে? প্রৌঢ়া, রয়বিডির আকার, প্রৌঢ়া। তাহলে আমরা দেখলাম যে প্রৌঢ় এই শব্দের সন্ধি বিচ্ছেদ প্র যোগ উড়ো। আমরা জানি যে সন্ধিকে 2 ভাগে ভাগ করা হয়, বাংলা সন্ধি আর তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর এই 2টা সন্ধির বাইরে যদি কিছু থাকে সেটাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয়। আবার ওদিকে তৎসম সন্ধি আবার 3 প্রকার,
কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর এই তিনটা সন্ধির অধীনে না থাকলে সেটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। মূলত এই যে প্র যোগ উড়ো, এইটা মূলত একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। এটাকে কি বলা হচ্ছে? নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ এই যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির কোনো কিছুর নিয়ম না মেনে যেগুলো হয় সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন পরীক্ষায় বারবার আসে বনস্পতি, বন যোগ পতি, বন যোগ পতি, এটাকে বাংলা কি হয়? বনস্পতি। এই বনস্পতিও কিন্তু একটা নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ সন্ধির নিয়ম না মেনে যেগুলো হয় ওগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এই জন্য এই পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্র যোগ উড়ো। অর্থাৎ যারা খ দাগ বলেছেন তাদের উত্তরটা যথার্থ, আর যারা চেষ্টা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই যে দীর্ঘ কেন হলো? দীর্ঘ আর র, এটার অর্থ হচ্ছে যে বা যিনি বিভাগ করেছেন, এটা কিন্তু একটা ক্রিয়ামূল বা ধাতু। আর উর শব্দের যথার্থ কোনো উত্তর নেই। মূলত এইটার সন্ধি বিচ্ছেদ হবে প্র যোগ উড়ো, দীর্ঘ উকার হবে কিন্তু। যারা মোটামুটি 2-এর খ লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। বাকি যারা একটু ভুল করেছেন, আসলে শেখার মূল উদ্দেশ্য কি বা আমরা কিভাবে শিখতে পারি? ভুল করে কিন্তু আমরা শিখতে পারি। আমি মনে করি যে যারা বেশি বেশি ভুল করে তারা বেশি বেশি শিখতে পারে। তো যারা ভুল করেছেন আফসোস বা দুঃখ পাওয়ার কিছু নেই, বরং আমরা নতুন উদ্যমে আরো বেশি বেশি শিখে নিব। আচ্ছা, আশা করি আমাদের 2 দাগের প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা 3 দাগে যাই। আমাদের 3 দাগের প্রশ্ন, কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? কোনটি পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? টি, টুকু, গোটা, তা। অর্থাৎ এই 3 দাগের যে যথার্থ উত্তর একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি আমরা। 3 দাগে এ বি সি ডি কোনটা হবে? 3 দাগে এ বি সি ডি। এবং আজকে এই পদাশ্রিত নির্দেশক বা আর্টিকেল থেকে আরো বেশ কিছু নতুন তথ্য আমরা জেনে নিব আজকের এই ক্লাসে। তো আমি সবাইকে আহ্বান করব এই 3 দাগের যথার্থ উত্তর কি সেটা দিতে। রাহা ভুইয়া বলেছেন 3-এ এ, তানজিলা খাতুন 3-এ ছি, নাদির আক্তার নিশি টি, রিমঝিম বৃষ্টি গোটা। কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, তারপর উত্তর দিতে হবে। বলা হচ্ছে কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে, পূর্বে, পরে না। সাবরিনা, যারা ভুল করেছে তাদেরও ধন্যবাদ জানান। হ্যাঁ, ধন্যবাদ জানিয়েছি তো, এই যে চেষ্টা করেছেন এই জন্যই ধন্যবাদ। মোহাম্মদ সুলাইমান 3-এ গ, জাকিয়া বিনতে সাদাক ক, কিন্তু কোন দাগের ক সেটা একটু উল্লেখ করতে হবে। আল ইমরান মাহমুদ 3-এ এ, ইসমাইল হোসেন সিরাজি গ, কোন দাগের গ সেটা একটু ভালো করে উল্লেখ করে দিতে হবে। মোফাজ্জল মিয়া বলেছেন 3-এ গ, তাসিন সিনান বলেছেন ক, গোটা পাচেক গোটা। তানজিলা খাতুন 3-এ গ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে এটার ব্যাখ্যা ও বিশ্লেষণে যাব যে উত্তরটা কি হবে, বা উত্তরটা আমরা মূলত উত্তরটা জেনে গেল তো জানা শেষ হয়ে গেল না, বাকি 3টা কেন হলো না সেটা জানবো আমরা এই ক্লাসে। তো আমরা দেখি পদাশ্রিত নির্দেশক বলতে আসলে কি বোঝায়। পদাশ্রিত নির্দেশক বলতে পদে আশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝায়? পদে আশ্রিত নির্দেশক। এখন এই নির্দেশকগুলোর কাজ কি? এই নির্দেশকগুলোর কাজ হচ্ছে যে ওই পদটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়। অর্থাৎ পদে আশ্রিত যে বর্ণ বা বর্ণ সমষ্টি, যাকে আমরা অব্যয় বলে থাকি, পদে আশ্রিত যে বর্ণ বা বর্ণ সমষ্টি পদটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়, তাকে আমরা কি বলি? পদাশ্রিত নির্দেশক। তাকে আমরা কি বলি? পদাশ্রিত নির্দেশক। এই যে টি, এই টি এর ব্যাপারটা একটু শিখে নি।
টি, টি মূলত এক বচন, এক সংখ্যা বোঝায়। টি মূলত এক বচন বা এক সংখ্যা বোঝায়। বিশেষ করে আমরা কোন কোন পদে এই টিটা ব্যবহার করতে পারি? বিশেষ্য পদে ব্যবহার করতে পারি, তারপর সর্বনাম পদে ব্যবহার করতে পারি, আর তারপর বিশেষণ পদে ব্যবহার করতে পারি। তার মানে হলো টি একটা নির্দেশক যেটা শব্দের পরে বসে। কোথায় বসে? শব্দের পরে বসে। কোথায় বসে? শব্দের পরে বসে। এবং এই টিটা এক বচন বা এক সংখ্যা বোঝায়। কি বোঝায়? এক সংখ্যা। এখন যদি প্রশ্ন হয় টি এই নির্দেশকটি কোন কোন পদে ব্যবহৃত হতে পারে? এক বিশেষ্য, দুই সর্বনাম, তিন বিশেষণ। আমরা যদি উদাহরণ দেই, বিশেষ্য যেমন মানুষটি, মানুষ কিন্তু একটা বিশেষ্য পদ, তার সাথে টি দিলে কিন্তু একটা মানুষ বোঝাচ্ছে। সর্বনাম, সর্বনাম, সর্বনামে আমরা কি ব্যবহার করতে পারি? এটি, এটি ওটি সেটি, তার মানে এটি ওটি সেটি সিঙ্গেল বা এক সংখ্যা বোঝাচ্ছে সর্বনামের ক্ষেত্রে। আর বিশেষণে, বিশেষণে আমরা ব্যবহার করতে পারি দুটি, দুটি, তিনটি, চারটি। আমরা জানি যে বিশেষ্য পদের আগে যদি সংখ্যা বোঝায় সেটাকে বিশেষণ বলে। তাহলে আমরা দেখেই নিলাম যে টি এক বচন হিসেবে ব্যবহৃত হয় এই নির্দেশকটি। আর কোন কোন পদের সাথে ব্যবহৃত হতে পারে? এক বিশেষ্য, দুই সর্বনাম, তিন বিশেষণ। কিন্তু এখানে প্রশ্ন হলো কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে? কিন্তু টি তো শব্দের পরে বসে, তাহলে এটা উত্তর হবে না। কিন্তু টি এর ব্যবহারটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে এই যে টুকু আছে, টুকুটা আসলে কোথায় বসে? টুকু, এই যে টুকু, টুকু, এই টুকু কিন্তু শব্দের পরে বসে। কোথায় বসে? শব্দের পরে। এই টুকু, এই নির্দেশকটা কোথায় বসে? শব্দের পরে বসে। শব্দের পরে বসে মূলত কি বোঝায়? মূলত সামান্য অংশ বোঝায়। কি বোঝায়? সামান্য অংশ। কি বোঝায়? সামান্য অংশ বা পরিমাণ বোঝায়। কি বোঝায়? সামান্য অংশ বা পরিমাণ। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের মূল উত্তর জানলেই হবে না, পাশাপাশি ওই তিনটা কেন হলো না বা ওই তিনটার যে বিশদ আলোচনা সেটা আমাদের জানতে হবে যদি পরীক্ষায় চলে আসে, সেই ক্ষেত্রে যাতে আমাদের সমস্যাটা না হয়। তাহলে এই যে টুকু, টুকুও কিন্তু শব্দের পরে বসে এবং এই টুকু কোন অর্থে ব্যবহৃত হয়? সামান্য অংশ বা পরিমাণ হিসেবে। এবং এই টুকু যদি প্রশ্ন হয় এই টুকু কোন কোন পদের পরে বসে? এই টুকু বসে বিশেষ্য ও বিশেষণের পরে। কোথায় বসে? বিশেষ্য আর আরেকটা বসে বিশেষণের পরে। কোথায় বসে? বিশেষণের পরে। তাহলে বিশেষ্যের পরে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবানটুকু। কি বলতে পারি? সাবানটুকু। সাবান কিন্তু একটা বিশেষ্য পদ, তাহলে টুকু বিশেষ্যের পরে বসতে পারে। আবার যদি বিশেষণ বলি, কি বলি? বিশেষণ যেমন এতটুকু। কি বললাম? এতটুকু। এই যে এতটুকু খাবার, এই যে খাবার, খাবারটা তো আমরা জানি যে নাউন বা বিশেষ্য, তার আগে এতটুকু, এটা বিশেষণ। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে টুকু এই নির্দেশকটি বিশেষ্য বা বিশেষণের পরে বসতে পারে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই টুকুও কিন্তু উত্তর হচ্ছে না, কারণ এটা শব্দের পরে বসছে। কিন্তু পাশাপাশি আমরা এর ব্যবহারটা বিশদ আকারে জেনে নিলাম। এরপরে আমরা দেখব যে গোটা বা তা কোথায় ব্যবহৃত হতে পারে। তো যাদের এটা স্ক্রিনশট দেওয়ার ইচ্ছা আছে বা নোট করার ইচ্ছা আছে, একটু দ্রুত স্ক্রিনশট বা নোট করে নিন। আমরা এটাকেই আর একটু বিস্তৃত পরিসরে পড়ে নেব। যেমন এরপরে যেহেতু আমরা টি আর টুকুর ব্যবহারটা শিখে গেলাম, এখন দেখি আসলে এই যে তা, এই তাটা কোথায় বসে বা এই তায়ের ব্যবহারটা আমরা কোথায় পাই। তা মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয়। তা মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয় এবং এই তাও কিন্তু শব্দের পরে বসে। কোথায় বসে? শব্দের পরে। তা কোথায় বসে? শব্দের পরে। যেমন যদি একটা উদাহরণ দেই, যেমন 10টা কাগজ দাও। এই যে 10টা কাগজ, কয়াকার গ বর্গীয় যা, 10টা কাগজ দাও। তাহলে এই 10-এর পরে কিন্তু এই তাটা বসেছে। তাহলে এই তাটা কিন্তু কোথায় বসে? শব্দের পরে। কোথায় বসেছে? শব্দের পরে। তাহলে আমাদের তাও কিন্তু উত্তর হবে না, তাও কিন্তু উত্তর হবে না, কিন্তু তাইয়ের ব্যবহারটা আমরা জেনে গেলাম। এইবার সর্বশেষ এই যে আমাদের যে নির্দেশকটা আছে গোটা, দেখেন আমরা বলি না
যে গোটা পৃথিবী, গোটা পৃথিবী অথবা গোটা দেশ, সারখার হয়ে গেল গোটা দেশ। তার মানে দেখেন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম টি টুকুতা সবই কিন্তু কোথায় বসেছে? শব্দের পরে। শুধু এই গোটা এই নির্দেশকটাই কোথায় বসেছে? শব্দের আগে। কোথায় বসেছে? শব্দের আগে। কোথায় বসেছে? শব্দের আগে। তাহলে যারা মোটামুটি তিনের গ বলেছেন, তাদের উত্তর যথার্থ, তাদেরকে বিশেষ ধন্যবাদ। আর যারা মোটামুটি চেষ্টা করেছেন কিন্তু ভুল গেছে, তাদেরকেও ধন্যবাদ। তাহলে আমাদের এই 3 দাগের উত্তর কি হবে? গ। 3 দাগের উত্তর কি হবে? গ। পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে অনুসর্গ। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি যে কোনটি অনুসর্গ নয়? ক খ গ ঘ। কোনটি অনুসর্গ নয়? আমরা জানি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ 8 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, আর কি বলা যায় সেটা তো 8টা তো বলেই দিলাম। এখন এই 8টা পদের মধ্যে এই অনুসর্গ নিচের কোনটি নয় সেটা মূলত আমাদের প্রশ্ন। তো আমি প্রত্যাশা করব যে 4-এর কি হবে? ক খ গ ঘ। 4-এর কি হবে? ক খ গ ঘ। কোনটা যথার্থ উত্তর হবে? তো দ্রুত একটু কমেন্ট করি। নীল স্বপ্ন, বাংলা ব্যাকরণ কঠিন লাগে খুব। আসলে কঠিনই বলা চলে, তবে ব্যাকরণের মধ্যে একটা শান্তির রহস্য আছে। আপনি যদি ভালো মতো বোঝেন তাহলে ভালো লাগা কাজ করে, কিন্তু ওই যে আগে যদি ভেবে রাখেন যে কঠিন, তাহলে তো বুঝতে গিয়ে একটু কঠিন হবে। মোট কথা, আমরা তো বাঙালি, বাংলা ভাষার জন্য আমাদের জীবন জ্বলে গেছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। তো আমরা কিন্তু সেই জাতি। তা আমাদেরকে বাংলা ভাষাটা, বাংলা ব্যাকরণটা আত্মস্থ করতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। তা না হলে কিন্তু আমরা অস্তিত্ব সংকটে ভুগবো ভাষার ক্ষেত্রে। যাই হোক, 4-এ কি হবে? একটু দ্রুত উত্তর করি। কোনটি অনুসর্গ নয়? অপেক্ষা, অন্য, চেয়ে, জন্য। কোনটি সঠিক উত্তর হবে? একটু দ্রুত কমেন্ট করি। সাবরিনা বলেছেন অন্য, মানসুরা বলেছেন অন্য, শাপলা আক্তার বলেছেন খ, শারমিন আক্তার পপি বা পিপিভি বলেছেন অপেক্ষা, শেরিনা খাতুন বলেছেন ক, আবু তালেব বলেছেন জন্য। সবাইকে ধন্যবাদ। এখন আমরা একটু ব্যাখ্যায় যাই। আসলে এই যে অনু শব্দের অর্থ পূর্বে। অনু শব্দের অর্থ কি? পূর্বে। আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অবস্থান। স্বর্গ শব্দের অর্থ কি? অবস্থান। তার মানে পূর্বে বা আগে অবস্থান যার, তাকেই মূলত বলা হয় অনুসর্গ। তাকে কি বলা হয়? অনুসর্গ। আর অনুসর্গ মূলত শব্দের পরে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। অনুসর্গের কাজ কি? শব্দের পরে বসে বাক্যের অর্থ প্রদানে সাহায্য করে। কি করে? সাহায্য করে। তাহলে অনুসর্গ বাক্যে একটা শব্দের পরে অনুসর্গ বসে অন্যান্য যে শব্দগুলো আছে, অর্থাৎ আমরা একদম সর্বসাকল্যে বলতে পারি যে অনুসর্গের কাজ হচ্ছে বাক্যে বসে, শব্দের পরে বসে বাক্যের যে অর্থ সেটা নিশ্চিত করতে সাহায্য করে। এখন আমরা জানি যে অনুসর্গ কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, তারপর অভিমুখে, সম্মুখে, অনেক আছে। তাহলে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু একটা অনুসর্গ। চেয়ে, এটাও কিন্তু একটা অনুসর্গ। জন্য, এটাও কিন্তু একটা অনুসর্গ। তাহলে এখানে উত্তর কি হবে? যে কোনটি অনুসর্গ নয়? যেমন অপেক্ষা, চেয়ে, জন্য সবগুলো কিন্তু অনুসর্গের মধ্যেই পড়ে। যেমন যদি বলা হয় তোমার অপেক্ষা সে অনেক ভালো, তোমার অপেক্ষা সে অনেক ভালো, এই যে অপেক্ষা শব্দের পরে বসে বাক্যের অর্থ নিশ্চিত করেছে, এখানে কিন্তু অনুসর্গ। আবার যদি বলা হয় চেয়ে, যে তোমার চেয়ে সে ভালো লেখে, চেয়েটাও কিন্তু সে এর পরে বসে বাক্যের অর্থ নিশ্চিত করছে, তাহলে এটাও কিন্তু অনুসর্গ। আবার যদি বলা হয় জন্য, কারোর জন্য অপেক্ষা করো না, কারোর জন্য, এই যে কারো পরে বসে জন্যটা বসে অন্যান্য শব্দের সাথে অন্যয় বা সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু অন্য আমরা যদি বলি যে অন্য লোক,
বা অন্য মানুষ যদি এরকম লিখি, তাহলে এই যে লোক, এই যে মানুষ, এগুলো কি সব বিশেষ্য পদ, এগুলো কি বিশেষ্য। আর আমরা জানি যে বিশেষ্যর পূর্বে যে পদ বসে বিশেষায়িত করে তাকে কি বলে? বিশেষণ। তাহলে এখানে এই যে অন্য, অন্যটা কিন্তু একটা বিশেষণ পদ, অন্যটা কি একটা বিশেষণ পদ, যার অর্থ হচ্ছে ভিন্ন, যার অর্থ কি ভিন্ন। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোনটি অনুসর্গ নয়? মূলত উত্তর কি হবে? অন্য, কারণ অন্য একটা বিশেষণ পদ, অন্য কি একটা বিশেষণ পদ। আর বাকি যে তিনটা আছে, অপেক্ষা, চেয়ে, জন্য, অভিমুখে, সম্মুখে, বিনা, ছাড়া, এই সবগুলোই হচ্ছে অনুসর্গ। তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে যে অনুসর্গের মধ্যে কোন কোন পদ বা শব্দগুলো আছে। তাহলে আশা করি যে 4 দাগের প্রশ্নটা আমরা বুঝতে সচেষ্ট হয়েছি। এবার আমরা পরের প্রশ্ন চলে যাই। আমাদের পরের প্রশ্নটি 5 দাগ। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? অর্থাৎ প্রকৃতি প্রত্যয় থেকে এই প্রশ্নটা আমরা সংযোজন করেছি। প্রশ্নটি হলো প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। 5 দাগের ক, খ, গ, ঘ অথবা 5 দাগের ABCD কোনটা প্রমিত উত্তর হবে? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। সাবরিনা বলেছেন কারোর জন্য অপেক্ষা করা বোকামি, তা সত্য। নাদিরা বলেছেন আমারটা হয়েছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আয়েশা আমার হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এখন এই 5 দাগের প্রশ্ন উত্তর কি হবে সেটা একটু আমরা লিখি, কমেন্ট করে দেখি যে আসলে কারটা হয়েছে বা এটা আমাদের জানা আছে কিনা পূর্বে। একটু দ্রুত কমেন্ট করি। 5 দাগে কি হবে? শিশিরবৃন্দ আমি পেরেছি। সুখ পাখি বলেছেন 5 ডি। উম্মে রুমান বলেছেন ইতো। শাহিদা আক্তার বলেছেন অন্য, মানে আগের প্রশ্নটা। এখন আমরা এই 5 দাগে কি উত্তর হতে পারে সেটা আমরা একটু দেখব। আফসানা আঞ্জুম লিজা বলেছেন 5 গ ঘ। মানসুরা আফরিন বলেছেন ইতো। মোহাম্মদ সুলাইমান বলেছেন 5 ঘ। নীল স্বপ্ন প্রত্যয় পারি না, কিন্তু আমাদের পারতে হবে, চেষ্টা করতে হবে, পড়তে হবে, জানতে হবে। না পারার বা না বলার কোনো অপশন নেই। রাহিমা আক্তার 5 ঘ। এমডি সাইফুল ইসলাম 5 ঘ। এমডি জুফাইল আহমেদ বিপুল 5 ঘ। শেরিনা খাতুন 5 ইতো। তামিমা হাসান 5 ঘ। এমডি মোফাজ্জল মিয়া ইতো। শফিক তুহিন ইতো। সজীব 5 সি। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছেন বা প্রক্রিয়ায় আছেন। তাহলে আমরা এই শব্দটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি যে আসলে এটাকে ভাঙলে পরে কি হয়। এটাকে ভাঙলে কি হয়? প্র যোগ চল যোগ ইতো। এই যে প্র, এই প্রটা কিন্তু একটি উপসর্গ। এই প্রটা কি একটি উপসর্গ। আর এইখানে এই যে চল, আমরা জানি যে শব্দকে ভাঙলে মূল যে অংশটা পাওয়া যায় ওটাকে প্রকৃতি বলে। কি বলে? প্রকৃতি। সে প্রকৃতি যদি ক্রিয়া বোঝায়, কাজ করা বোঝায়, তাহলে ওটাকে ক্রিয়ামূল বা ধাতু বলে। আর যদি নাম বোঝায় সেটাকে নাম প্রকৃতি বলে। তাহলে যেহেতু এখানে একটা ক্রিয়ামূল চিহ্ন বা ধাতু চিহ্ন আছে, তাহলে এটাকে, এই চল কিন্তু একটা ক্রিয়ামূল। এই চল কি একটা ক্রিয়ামূল। আর ক্রিয়ামূলের সাথে এই যেটা বসেছে এটাকে বলা হয় প্রত্যয়। এটাকে কি বলা হয়? প্রত্যয়। অর্থাৎ একটা শব্দকে ভাঙার পরে মূল যে শব্দ, ওই শব্দকে প্রকৃতি বলে, আর তারপরের যে অংশটা অতিরিক্ত ওটাকে বলা হয় প্রত্যয়। যেহেতু এই যে প্রটা মূলত মূল শব্দ না, প্রটা একটা উপসর্গ। মূল শব্দ হচ্ছে চলিত। এই চলিত শব্দের সাথে প্রটা যুক্ত হয়েছে, এই প্রটা একটা উপসর্গ, এটাকে আমরা বাদই দিলাম। এখন চলিত এই শব্দকে যদি আমরা ব্যবচ্ছেদ করি কি পাওয়া যায়? চল যোগ ইত। এখন এই চলিত শব্দকে ভাঙার পর এই চল পেলাম, মূল যে অংশটা, এটা হচ্ছে প্রকৃতি। আর এটা দ্বারা যেহেতু ক্রিয়া বোঝাচ্ছে, এই জন্য এটাকে ক্রিয়ামূল বলা হচ্ছে। আর আমরা জানি যে ক্রিয়ামূলকে সবসময় এই যে ধাতু চিহ্ন দ্বারা রুট টাইপের প্রকাশ করা হয়। আর তার সাথে যে ইত, এটা হচ্ছে প্রত্যয়। আর আমরা এটা জেনে রাখবো যে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় ওটাকে বলা হয় কৃত প্রত্যয়। ওটাকে কি বলা হয়? কৃত প্রত্যয়। ওটাকে কি বলে? কৃত প্রত্যয়। অর্থাৎ এই ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। আর এই কৃত প্রত্যয় আর ক্রিয়ামূল মিলে যে শব্দটা বা পদ হয় ওটাকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ বা পদ। কৃদন্ত শব্দ বা পদ। যদি আপনাদের প্রশ্ন হয় যে কৃদন্ত শব্দ বা পদ কাকে বলে, তখন উত্তর হবে কি? ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়। কি বললাম? ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়, এই টাইপের যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ।
তাহলে আমাদের মূলত প্রশ্ন ছিল যে প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত, তাহলে আমরা তো পেয়ে গেলাম প্র যোগ চল যোগ ইত, মূলত প্রত্যয় কোনটা? ইত। কি হবে? ইত। তাহলে উত্তর কি হবে? ঘ। উত্তর কি হবে? ঘ। 5 এর উত্তর কি হবে? ঘ। ইত প্রত্যয় যোগে গঠিত হয়েছে প্রচলিত শব্দটি। সাবরিনা মমতাজ বলেছেন কৃত প্রত্যয়। খোকন ফকির বলেছেন প্রযোগ চলযোগ গীত। ধন্যবাদ। রিমঝিম বৃষ্টি ডি, কিন্তু কোন দাগের ডি সেটা একটু উপস্থাপন করতে হবে। রায়হান বাড়ি সোহান বলেছেন প্রযোগ চলযোগ ইত। মানসুরা আফরিন কৃত প্রত্যয়। আবার এই ক্লাসের ফাঁকে গুগল ঘাটার কিন্তু কোনো প্রয়োজন নাই। অনেকে আছে আবার গুগল থেকে দেখেও কপি করে এখানে কমেন্ট করতে পারে। তবে আমি চাইবো যে আমরা একটু সৎ থাকবো, যেটা পাই না সেটা পাই না, শিখে নিব, কিন্তু অন্যান্য জায়গা থেকে যাতে কপি না করি। নিজে পারলে তো খুব ভালো, আমি সেখানে অবশ্যই তাদেরকে প্রশংসিত করব, কিন্তু এই ধরনের কাজ যেন আমরা না করি, যে বাইরে থেকে কপি করা, এই টাইপের যে কাজগুলো। প্রকৃতি প্রত্যয় সমাস কারকের ক্লাস চাই আপনার। নীল স্বপ্ন, হ্যাঁ অবশ্যই আমরা ধাপে ধাপে ক্লাসগুলো করাবো। নুরাইন জান্নাত বলেছেন ইত। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি আমাদের 5 দাগে যে প্রশ্ন সেটার উত্তর তো পেয়ে গেলাম, ঘ হবে। পরের প্রশ্ন যাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে 6 দাগ, সমিতি কোন লিঙ্গ? সমিতি কোন লিঙ্গ? লিঙ্গ বা জেন্ডার। আমরা জানি যে আমাদের লিঙ্গ কয় প্রকার আছে? 4 প্রকার। পুংলিঙ্গ, তারপরে কি স্ত্রীলিঙ্গ, 3 উভয় লিঙ্গ, 4 কি আছে? ক্লীব লিঙ্গ। 4 কি আছে? ক্লীব লিঙ্গ। যেমন পুংলিঙ্গ বলতে বাবা, স্ত্রীলিঙ্গ মা, অর্থাৎ পুংলিঙ্গ জাস্ট পুরুষ বোঝায়, স্ত্রীলিঙ্গ বলতে নারী বা মেয়ে বোঝায়, যেমন মা। উভয় লিঙ্গ যেমন সন্তান, সন্তান, এই সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে এটা উভয় লিঙ্গ। আর ক্লীব লিঙ্গ হচ্ছে যদি কোনো বস্তু বোঝায়। কি বোঝায়? বস্তু, যেমন চেয়ার, টেবিল, এইগুলো। তার মানে আমরা জেনে গেলাম যে লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ আর ক্লীব লিঙ্গ। পুংলিঙ্গ বলতে শুধু পুরুষ বোঝায়। কি বোঝায়? পুরুষ, পুরুষ বোঝায়। স্ত্রীলিঙ্গ বলতে নারী বোঝায়। কি বোঝায়? নারী। আর উভয় লিঙ্গ বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়। আর ক্লীব লিঙ্গ বলতে বস্তু বোঝায়, সেটা চেয়ার, টেবিল, যাই হোক এটা। এখন আমাদের প্রশ্ন হলো সমিতি কোন লিঙ্গ? ক্লীব লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। এমডি সাজ্জাদুর রহমান 6 ক, সাবরিনা মমতাজ সুধা ক্লীব, মাসুম বিল্লাহ ক, আবু তালেব 6 ঘ, রাশিদ শাহ ক, আনোয়ার হোসেন 6 গ। আচ্ছা যাই হোক, এই যে সমিতি, সমিতি বলতে মূলত সংগঠনকে বোঝায়। কি বোঝায়? সংগঠন। এখন সংগঠন কি আসলে ছেলে? সংগঠন কি মেয়ে? নাকি একটা জায়গায় স্থির থাকে? যেমন স্কুল কলেজ, এটা তো স্থির থাকে। বস্তু, তার মানে সমিতি কি হবে? ক্লীব লিঙ্গ। সমিতি কি হবে? ক্লীব লিঙ্গ। উত্তর কি হবে? ক্লীব লিঙ্গ। তবে আর একটা তথ্য দিয়ে রাখি, তথ্যটি হলো যে বিশেষ করে এই যে নিত্য পুরুষবাচক শব্দ আর নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন, পরীক্ষায় কিন্তু বারংবার প্রশ্ন হয়। অর্থাৎ নিত্য পুরুষ বলতে কি? যার স্ত্রীলিঙ্গ নেই, যেমন কবিরাজ, যেমন কি কবিরাজ, যেমন কবিরাজ, তারপর হচ্ছে ঢাকি, এই সকল শব্দের স্ত্রীবাচকতা নেই। অর্থাৎ যে সকল শব্দের স্ত্রীবাচকতা নাই সেই সকল শব্দকে কি বলা হয়? নিত্য পুরুষবাচক শব্দ। যেমন কবিরাজ, ঢাকি, আরো অনেক আছে, এটা আমাদের পাঠ করে নিতে হবে। যেমন পুরোহিত হতে পারে। কি হতে পারে? পুরোহিত। আরো আছে, এটা আপনারা মুখস্থ করে নেবেন। নিত্য স্ত্রীলিঙ্গ, নিত্য স্ত্রী মানে কি? নিত্য স্ত্রী মানে হচ্ছে যার পুরুষবাচকতা নেই। যেমন আমরা যদি বলি গর্ভবতী, গর্ভবতী এর কোনো পুরুষবাচকতা নাই। যদি গর্ভবতীর পরে আমরা যদি বলি বিধবা, কি বলি? বিধবা, তাহলে বিধবার কোনো পুরুষবাচকতা নেই। আমরা যদি সৎ মা বলি, সৎ মা, এই সৎ মা, কখনো কি শুনেছেন যে সৎ বাবা আছে?
শোনেননি। আসলে সৎ মায়ের কোনো পুরুষবাচকতা নেই। তার মানে যে সকল শব্দের পুরুষবাচকতা নেই ওই সকল শব্দকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, আর যে সকল শব্দের স্ত্রীবাচকতা নাই সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। মোট কথা আমরা এই টপিকটা ধরে বেশ কয়েকটা তথ্য জেনে গেলাম। আমি আবারও বলছি যে আপনারা বিশেষ করে নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রী শব্দ এগুলো একটু ভালো করে পড়ে কিন্তু বারংবার আসে। তো যাই হোক, আমাদের 6 দাগের প্রশ্ন ছিল সমিতি কোন লিঙ্গ। সমিতি বলতে সংগঠন বোঝায়, আর এটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ কিছু কি বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? ক্লিবলিঙ্গকে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যিনি তিনি সে কোন লিঙ্গ? নীল স্বপ্ন প্রশ্ন করেছেন যিনি তিনি সে। যিনি বলতে আসলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তিনি বলতে ছেলে মেয়ে দুইজনই হতে পারে, এটাকে আমরা উভয় লিঙ্গ হিসেবে ধরতে পারি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 7 দাগ। আমাদের 7 দাগের প্রশ্নটা কি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। 7 দাগের উত্তর কি হবে? আমাদের আরো বেশ কয়েকটা প্রশ্ন এখনো রয়ে গেছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব, কিন্তু আপনি একটু দ্রুত কমেন্ট করেন যাতে আমি দ্রুত আগাতে পারি। 7 দাগের উত্তর কি হবে? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? ক, খ, গ, ঘ, কোনটা হবে? একটু দ্রুত। 7 দাগের উত্তর কি হবে? একটু দ্রুত। রেজাকুল করিম, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান, ধন্যবাদ। রাহিমা আক্তার বলেছেন সাথে ক, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি বলেছেন সাথে গ। সানজু তালুকদার বলেছেন সাথে এ। ওয়াজিহা জান্নাত বলেছেন ক। জেসমিন আক্তার বলেছেন সাথে ছি। সাজ্জাদুর রহমান বলেছেন সাথে ক। এরপর আরো অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন। একজন বলেছেন যে পারি না, পারতে হবে, না পারার কোনো অপশন নেই। আচ্ছা দেখি, আমরা জানি একটু যেগুলো প্রথম থেকে একটু দেখি। অর্ণব যার অর্থ হচ্ছে সমুদ্র। অর্ণব শব্দের অর্থ কি? সমুদ্র। আর এদিকে প্রসূন বলতে কাকে বোঝায়? ফুল। প্রসূন বলতে কাকে বোঝায়? ফুল। আর এদিকে পল্লব বলতে কি বোঝায়? কচি পাতা। তাহলে আমরা তো সিদ্ধান্তে এসেই গেলাম যে পল্লব যদি কচি পাতা হয়, প্রসূন মানে যদি ফুল হয়, অর্ণব মানে যদি সমুদ্র হয়, থাকলো কি? অংশুমালী। কি থাকলো? অংশুমালী। তাহলে আমাদের উত্তর হবে সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশুমালী বা সূর্যের কিরণ, এটা আমরা বলতে পারি। তো যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন হলো 8 দাগ। সরল শব্দের বিপরীতার্থক নয়। একটু প্রশ্নটা ভালো করে দেখবেন। সরল শব্দের বিপরীতার্থক নয় কিন্তু নিচের কোনটি? উত্তর কি হবে? ক, খ, গ, ঘ। কুটিল, জটিল, গরল, বক্র। সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। 8 ক, খ, গ, ঘ অথবা ABCD কোনটা হবে? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যাশা রাখবো আপনাদের প্রতি যে একদম ক্লাসের শেষ পর্যন্ত আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমরা কিন্তু অনেক তথ্য এখনো দেওয়া বাকি আছে। একদম ক্লাসের শেষ পর্যন্ত আপনাদের কিন্তু ধৈর্য ধরে লেকচারটা শুনতে হবে, নোট করতে হবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। তবেই তো আমরা আমাদের যে লক্ষ্য বা স্বপ্ন সেখানে পৌঁছাতে পারবো। 8 দ্রুত। 8 কি হবে? 8 প্রজাপতি। খ। রাইমা আক্তার সরল। নীল স্বপ্ন ঘ। ইসমাইল হোসেন সিরাজি বলেছেন 8 ঘ। মাসুম বিল্লাহ 8 কুটিল। শফিক তুহিন গরল। রাহিমা আক্তার গরল। নীল স্বপ্ন ঘ। নীল স্বপ্ন বলেছেন ঘ। রুহুল আমিন বলেছেন ক। একটু বুঝে উত্তর দেব। প্রশ্নটা কিন্তু সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? উত্তরটা সহজ, কিন্তু প্রশ্নটা একটু ক্রিয়েটিভ। শুধু এই নয়ের জন্যই অনেকে ভুল করে বসবেন। এই জন্য প্রশ্নটা ভালো মতো পড়ে তারপরে বাকিগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। জাকিয়া বিনতে সাদেক গ।
নুরাইন জান্নাত কুঠিল না কুটিল। আকন্দ আটে গ, আব্দুল আওয়াল আটে গ। যাই হোক, এখন আমরা সরল মানে কি? সরল মানে হচ্ছে সোজা। সরল মানে কি? সোজা। এই সরলের বিপরীত অর্থ কি হয় দেখেন তো। এই যে কুটিল, কয়রস্যু টয়রশিল, কুটিল, এই কুটিল মানে হচ্ছে পেঁচানো। কুটিল মানে কি? পেঁচানো, পেঁচানো। আবার যদি বলি জটিল, বর্গীয় জ টয়রস্যি ল, জটিল। জটিল মানে কি? কঠিন। জটিল মানে কি? কঠিন। তারপর যদি বলি যে বক্র, বক্র, বক্র মানে কি? সোজা নয়। বক্র মানে কি? সোজা নয় বা বাঁকা। বক্র মানে কি? বাঁকা। তাহলে এই যে সরল এর বিপরীত শব্দ, বিপরীত শব্দ কিন্তু আমরা এগুলো বলতেই পারি। এই যে কুটিল, জটিল, বক্র। কারণ কুটিল মানে পেঁচানো, কুটিল মানে কি? পেঁচানো। জটিল মানে কি? কঠিন। বক্র মানে কি? সোজা নয়। তার মানে এই সরলের বা সোজার বিপরীত এই তিনটা। কিন্তু এখন প্রশ্ন হলো সরল শব্দের বিপরীত অর্থ নয় কোনটি? তাহলে নয় থাকলো কোনটা? গরল। নয় থাকলো কোনটা? গরল। মূলত এই যে গরল, গরল শব্দের অর্থ কি? বিষ। গরল শব্দের অর্থ বিষ। আর গরলের বিপরীত শব্দ কি? অমৃত। কি হবে? অমৃত, যার অর্থ হচ্ছে অমরত্ব। অমরত্ব অর্থাৎ গরল, অমৃত এদের বিপরীতার্থক শব্দ। কিন্তু এখানে প্রশ্নটা ছিল সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? কুটিল, জটিল, বক্র তিনটাই বিপরীত শব্দ, শুধু নেই কোনটা? গরল। তাহলে যারা মোটামুটি আটে গ বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘুম আসছে স্যার? ঘুম আসার কিছু নেই, পড়তে হবে, খাটতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তা না হলে এই যে স্বপ্ন বা লক্ষ্য, এখানে পৌঁছানো কিন্তু সহজ না। অনেক কাঠ পার করে তারপর আমাদের কিন্তু সেই সব জায়গা অর্জন করতে হয়। এই জন্য ঘুমালে চলবে না, পড়তে হবে। আমাদের পরের প্রশ্ন 9, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে আমরা কি বলবো? কণ্ঠধ্বনি, স্পর্শধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। যেহেতু আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। জাস্ট 1 মিনিট সময় দিলাম যে উত্তরটা কি হবে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? মূলত ধ্বনি তো আমরা মুখ দিয়ে বলি, আর ধ্বনিকে যখন আমরা লিখি তখন কিন্তু সেটা বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? বর্ণ। তাহলে কণ্ঠধ্বনি, স্পর্শধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি কোন পর্যায়ে পড়ে? ক থেকে ম পর্যন্ত। অর্থাৎ এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে মোট কয়টি? 25টি। এই 25টি বর্ণকে যদি প্রশ্ন হয় ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ? মোট 25টি। এই 25টি বর্ণকে এক কথায় কি বলে? একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রশ্ন 9। 9-এ খ বলেছেন রবিউল ইসলাম, আশরাফুল আলম বলেছেন 9-এ খ। সত্যের পথ আমারটা হয়েছে, ধন্যবাদ। নুরাইন জান্নাত বলেছেন স্পর্শ। কোন প্রশ্ন সেটা তো অনেক ও আচ্ছা, বুঝতে পেরেছি, খ স্পর্শ, ধন্যবাদ। শ্যামল কুমার বলেছেন তালব্যধ্বনি। এমজি আল আমিন হোসেন রুবাই বলেছেন স্পর্শ। ফরহাদ বিন সিরাজ 9-এ খ। যাই হোক, আমরা তার আগে একটু জেনে নেই যে আসলে এই যে অপশনগুলোতে উত্তর কি হবে। আমরা জানি যে কণ্ঠ, বিশেষ করে কণ্ঠে স্পর্শ লাভ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে কণ্ঠধ্বনি বলে। বিশেষ করে কোনগুলো? ক, খ, গ, ঘ, উ। এই যে 5টা ধ্বনি বা বর্ণ, এইগুলোকে কিন্তু কণ্ঠধ্বনি বলে, কারণ এই যে কণ্ঠ স্পর্শ করে এই বর্ণগুলো আসে, ক, খ, গ, ঘ। তার মানে এই ধ্বনিগুলো বা বর্ণগুলো কণ্ঠ দিয়ে আসে। এবার তালব্য ধ্বনি কোনগুলো? অর্থাৎ তালুর সাথে স্পর্শ লাভ করে যে বর্ণগুলো উচ্চারিত হয় বা ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদেরকে আমরা কি বলবো? তালব্য। যেমন তালব্য বর্ণের মধ্যে কি কি আছে? ধ্বনির মধ্যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও। তাহলে এই যে চ, ছ, জ, ঝ, ইও, এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোকে কি বলা হয়? তালব্য। কারণ ওই তালুর সাথে স্পর্শ লাভ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। মূর্ধন্য ধ্বনি, যেগুলো মূর্ধার সাথে স্পর্শ লাভ করে উচ্চারিত হয় সেগুলোকে কি বলা হয়? মূর্ধন্য ধ্বনি। যেমন কি কি আছে মূর্ধন্য ধ্বনিতে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এই যে 5টা ধ্বনি, এই ধ্বনিগুলো কিন্তু মূর্ধন্য। আর বিশেষ করে এই যে উ,
তারপরে ইও, তারপরে মূর্ধন্য ন, এগুলো কিন্তু নাসিক ধ্বনি। এগুলো কি নাসিক ধ্বনি, এগুলোকে কিন্তু নাসিক ধ্বনিও বলা হয়। ঠিক আছে, তাহলে আর বাদ থাকলো কি স্পর্শ, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলো আমাদের মুখ বিবর, এই জিহ্বা, আলজিহ্বা, ঠোঁট, তারপরে দন্ত, তাল ও মূর্ধা কোনো না কোনো জায়গায় স্পর্শ লাভ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। বিধায় এক কথায় ক থেকে ম পর্যন্ত এই যে 25টি ধ্বনি, এই ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলে। কি বলে? স্পর্শ ধ্বনি। পাশাপাশি আমরা এটাও জেনে রাখি যে ক খ গ ঘ এগুলো কণ্ঠধ্বনি, তারপর চ ছ জ ঝ এগুলো তালব্য ধ্বনি, ট ঠ ড ঢ এটা মূর্ধন্য ধ্বনি, আর বিশেষ করে উ ও ই ও মূর্ধন্য ন এগুলো হচ্ছে নাসিক ধ্বনি। এগুলো কি নাসিক ধ্বনি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে বাচ্চারা, শিশুরা কোন ধ্বনিগুলো আগে উচ্চারণ করতে শিখে? খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন। বাচ্চারা বা শিশুরা বা আমরা একদম জন্মের পরে কোন ধ্বনিগুলো উচ্চারণ করতে শিখেছি প্রথম? একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। কোন ধ্বনিগুলো? কোন ধ্বনিগুলো? অর্থাৎ বাচ্চারা বা শিশুরা কোন ধ্বনিগুলো প্রথম উচ্চারণ করতে শেখে? কোনটা বলেন তো? মূলত ওষ্ঠধ্বনি। কোন ধ্বনি? ওষ্ঠধ্বনি। আর ওষ্ঠধ্বনি বলতে এই যে ঠোঁটে ঠোঁট স্পর্শ লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, বিশেষ করে প, তারপরে ফ, ব, ভ, ম। তার মানে বাচ্চারা এই ধ্বনিগুলো কিন্তু আগে শেখে, যেমন পাপ্পা, মাম্মা, বাব্বা। তার মানে এই যে ওষ্ঠধ্বনি এগুলো কিন্তু উচ্চারণ করতে আগে শিখে। তাহলে যদি প্রশ্ন হয় বাচ্চারা কোন ধ্বনিগুলো আগে শেখে, তাহলে বলতে হবে প, ফ, ব, ভ, ম, এই 5টা ধ্বনি আগে উচ্চারণ করতে শেখে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। বাংলায় কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? আমাদের 10 নম্বর প্রশ্ন, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এখন থেকে আমরা আরো বেশি দ্রুত আগাবো। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা, কারক, বেদনা, লিখিত। আমি একটু যদি ব্যাখ্যা করে দেই, খেলনা আমি যদি একটু ব্যাখ্যা করি বা ওটাকে যদি ভেঙে দেই, তাহলে যে বিষয়গুলো হয়, তারপরে আপনারা একটু দেখেন যে উত্তর কি হতে পারে। খিল যোগ না, খেলনা। কারক ক্রি যোগ অক, কারক। এরপরে বেদনা, এটাকে ভাঙলে কি হয়? বিদ যোগ অনা। আর লিখিত, এটাকে ভাঙলে কি হয়? লিখ যোগ ইত। সবগুলো কিন্তু যে ধাতুরূপ চিহ্ন আছে, রূপ চিহ্ন আছে, তার মানে কি সবগুলো হচ্ছে ক্রিয়ামূল। আর কৃত প্রত্যয়, এই যে এগুলো হচ্ছে প্রত্যয়, এগুলো সব কৃত প্রত্যয়। এগুলো সব কি কৃত প্রত্যয়। যেহেতু এই যে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় থাকে সেটাকে কৃত প্রত্যয় বলে, ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় থাকে তাকে কি বলে? কৃত প্রত্যয়। তাহলে রুট যুক্ত বা ধাতু চিহ্নযুক্ত যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে ক্রিয়ামূল, আর তার সাথে যে প্রত্যয়গুলো বসে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। কিন্তু এখন প্রশ্নটি হলো যে বাংলা, মানে এখানে 3টি আছে তৎসম আর একটি আছে বাংলা। এখন এই প্রশ্ন হলো যে বাংলা যে কৃত প্রত্যয় সাধিত শব্দ সেটা কোনটা? খেলনা, কারক, বেদনা নাকি লিখিত? কোনটা হবে? মোকসেদ আলী বলেছেন খেলনা, আবু তালেব বলেছেন 10 কারক, এরপর সত্যের পদ বলেছেন 10 ঘ, আশরাফ বলেছেন 10 গ, উর্মি বিশ্বাস 10 ঘ। যাই হোক, আমরা উত্তর রাখবো খেলনা। উত্তর কি রাখবো? খেলনা। এই খেলনা হচ্ছে একটা বাংলা শব্দ। খেলনা কি একটা বাংলা শব্দ, আর যেহেতু বাংলা শব্দ তার প্রকৃতি প্রত্যয় বাংলাই হবে। আর বাকি যে কারক, বেদনা, লিখিত এগুলো সব তৎসম বা সংস্কৃত শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন, সমার্থক যুগ্ম শব্দ কোনটি? আমাদের পরের প্রশ্ন 11 দাগ, সমার্থক যুগ্ম শব্দ বা শব্দ দ্বিতীয় থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখন সমার্থক মানে সমান অর্থ, প্রত্যেকে তো জোড়া জোড়া, কিন্তু কোন জোড়া মানে একই অর্থ বহন করে বা একটু কাছাকাছি? উত্তর কি হবে? 11 দাগে উত্তর কি হবে? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। 10 নম্বর প্রশ্নটা একটু বুঝে বলেন। হ্যাঁ বললামই তো, ওইটাই। সবগুলোই তো কৃত মনে হয় না,
আমাদের শব্দের যে ভান্ডার সেটা আমাদের জানতে হবে, যে বাংলা শব্দ কোনগুলো, সংস্কৃত বা তৎসম শব্দ কোনগুলো, এগুলো হচ্ছে চর্চার ফলে এগুলো তো আয়ত্ত করা যায়। আচ্ছা, এরপরে আমাদের 11 দাগে কি হবে, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। 11 দাগে উত্তর দেওয়ার চেষ্টা করি যে অপশন কি হবে। 11 দাগ, 11 দাগে কি উত্তর হবে? সাজ্জাদ হোসেন ক বলেছেন, মিতু বলেছেন 10-এ ক। 10 না তো, আমরা এখন 11 দাগে আছি। ভোরে শিশির 11-তে ডি। আখি তারা বলেছেন 11-এ ক। প্রিয়া বলেছেন 11-এ ক। রিমা আক্তার বলেছেন 11-এ ক। এবার প্রিয়া বলেছেন হাসি খুশি। তো মোটামুটি যারাই উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমার্থক যুগ্ম, এই যুগ্ম মানে কি? মানে দ্বিত্ব। যুগ্ম মানে কি? দ্বিত্ব, যে দুইবার আছে। আর সমার্থক মানে কি? সমান অর্থ। সমান অর্থ। সমার্থক মানে কি? সমান অর্থ। এখন এই যে দিন দিন, দিন দিন মানে এটা কিন্তু দিন দিন একই রকমের শব্দ। এই দিন দিন দ্বারা আসলে কি বোঝায়? ক্রমশ। দিন দিন দ্বারা আসলে কি বোঝায়? ক্রমশ। এবং এটা কিন্তু একটা ক্রিয়া বিশেষণ শব্দ। এটা কি? একটা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। দিন দিন ক্রমশ অর্থ বোঝাচ্ছে। তাহলে শব্দ কিন্তু মানে একই রকম হয়ে গেছে, কিন্তু একটু কাছাকাছি বা একটু আপডেট বা একটু পরিবর্তন হতে হবে। যেহেতু এটা একই, তাহলে এটা উত্তর হবে না। এবার কালি কলম, এই যে কালি, কালি, এই কালি শব্দটা কিন্তু কি শব্দ বলেন তো? কালি শব্দটা কি শব্দ? কালি শব্দ একটা বাংলা শব্দ। কালি কি? একটা বাংলা শব্দ। আর এই যে কলম, কলম, এই কলম কিন্তু একটা আরবি শব্দ। কলম কি? একটা আরবি শব্দ। আর এই দুইটা মিলেই এটা হয়ে যাচ্ছে মিশ্র শব্দ। কি হয়ে যাচ্ছে? মিশ্র শব্দ। এখন আমরা জানি যে কালিটা হচ্ছে ওই তরল যে পদার্থ ওইটুকু, আর কলম হচ্ছে একটা আধার যার ভিতরে কালি থাকে। কালি কলম মূলত মানে কাছাকাছি বা একটু দ্রুতবাচক শব্দ বা অর্থ বোঝাচ্ছে, এই জন্য এটাও হবে না। এবার আকাশ অর্থাৎ উপরে, পাতাল মানে নিচে, অনেকটা পার্থক্য। আকাশ পাতাল মানে কি? অনেক ব্যবধান। আকাশ পাতাল মানে কি? অনেক ব্যবধান। ব্যবধান, তার মানে এটা উত্তর হবে না। হাসি খুশি, এখন হাসি মানেও যা, খুশি মানেও তাই, অর্থাৎ এক কথায় আমরা বলে দিতে পারি আনন্দিত। কি বলতে পারি? আনন্দিত। তাহলে সর্বসাকুল্যে সমার্থক যুগ্ম শব্দ বা এই যে হাসি একটু চেঞ্জ হয় খুশি, কিন্তু হাসি আর খুশি বলতে যা বোঝায় একই অর্থ বোঝায়, আনন্দিত অর্থে বোঝায়। কিন্তু আকাশ উপরে থাকে, পাতাল নিচে থাকে, এটা কিন্তু অনেক দূরে, ব্যবধান বোঝাচ্ছে, এই জন্য এটা সম অর্থ বোঝাচ্ছে না। কালি, কালি বলতে যে তরল যে অংশটা, আর কলম বলতে একটা আধার, এটা একটু আলাদা আলাদা, সমান না। বা দিন দিন বলতে ক্রমশ বোঝাচ্ছে। তার মানে আমরা সর্বসাকুল্যে বলতেই পারি সমার্থক যুগ্ম শব্দ কি হবে? হাসি খুশি। কি হবে? হাসি খুশি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি, শুদ্ধ বানান কোনটি? মানে বানান, এমন কোনো পরীক্ষা নেই যেখানে বানান নেই। সেটা বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাইমারি, যে কোনো পরীক্ষা বা আপনারা যে পরীক্ষার উদ্দেশ্যে পড়তেছেন, এই পরীক্ষাতেও কিন্তু বাংলা থেকে প্রশ্ন আসবেই। বানান হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন শতভাগ মানে আসতেই হবে, এমন একটা টপিক। তাহলে এখন আমাদের 12 দাগের প্রশ্ন হলো যে কোন বানানটি শুদ্ধ? বুৎপত্তি, কিন্তু এখানে বানানের হেরফের আছে। এখন আপনাদেরকে বলতে হবে যে 12 দাগের উত্তর কি হবে? ক, খ, গ, ঘ, অর্থাৎ 12 দাগের কোনটা উত্তর হবে? একটু দ্রুত বলার চেষ্টা করি। বয় দীর্ঘ, বয় দীর্ঘ জফলা, বয়রসী জফলা আর বয়রসী খণ্ডত। এখন এই চারটা কিন্তু মনে হচ্ছে একই রকম দেখতে, কিন্তু সঠিক কোনটা হবে? 3টা ভুল আছে আর একটা ঠিক আছে। এখন সঠিক কোনটা হবে সেটা আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। বারো দাগে গ, 12 দাগে গ, মাসুম বিল্লাহ বলেছেন। এরপর আনিশা বলেছেন 12তে ছি। মানসুর আফরিন বুৎপত্তি, ঠিক আছে। এরপর গ, ঘ কনফিউজড। হ্যাঁ, আমরা এটা সমাধান করলেই তখন কনফিউশন চলে যাবে। আয়েশা সিদ্দিকা বলেছেন 12 গ। পান্নু ইসলাম বলেছেন গ। এমডি সাজ্জাদ হোসাইন বলেছেন গ। এমডি আশরাফুল আশরাফ বলেছেন 12 গ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমরা আসলে এই যে ব্যুৎপত্তি, এই ব্যুৎপত্তিকে দুইটা প্রক্রিয়ায় ভাঙা যায়, একটা প্রকৃতি প্রত্যয়ের মধ্য দিয়ে আর একটা সন্ধি বিচ্ছেদের মধ্য দিয়ে। যদি আমরা সন্ধির নিয়মে ভাঙি তাহলে বি যোগ উৎপত্তি, কি বললাম, বি যোগ উৎপত্তি। এখন এই যে এখানে রস্যই আছে আর এখানে রস্যও আছে, তার মানে সন্ধির নিয়মে একদম প্রথম শব্দের শেষে যদি রস্যইকার থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি রস্যকার থাকে তাহলে উভয় মিলে জ ফলা আর রস্যকার হয়ে যায়। তাহলে সেই নিয়ম অনুযায়ী এই বি যোগ উৎপত্তি এই বানানটা হবে বয় রস্যু, এখানে একটা জ ফলা, খণ্ড ত, প, তয় তয় রস্যই। আমি আবার একটু ব্যাখ্যা করি যে বানানটা কেন এরকম হলো। ব্যুৎপত্তি এই শব্দটা এসেছে সন্ধির নিয়মে। এখন আমরা যদি ব্যবচ্ছেদ করি তাহলে বি যোগ উৎপত্তি, মূলত এই বি যোগ উৎপত্তি থেকেই ব্যুৎপত্তি এসেছে। এখন আমরা জানি যে বিতে রস্যইকার আছে আর এই শব্দের সাথে রস্যকার আছে, তো এই রস্যের রস্যকার থাকলে উভয় মিলে জফলার সাথে রস্যকার হয়ে যায়, ব্যুৎপত্তি। আবার এটা কিন্তু সন্ধির নিয়ম। এটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয়ের মধ্যে করি তাহলে ওটা হবে বি যোগ উদ যোগ পদ যোগ টি। তাহলে এই যে বি, এটা একটা উপসর্গ, তারপরে উদ, এটা একটা উপসর্গ, আর এটা হচ্ছে ক্রিয়ামূল, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা কি হবে, কৃত প্রত্যয়। আমরা এর আগেই বলেছি যে ক্রিয়ামূলের সাথে, এই যে এটা হচ্ছে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় থাকে সেটাকে আমরা কি বলবো, কৃত প্রত্যয়। তার মানে মূল শব্দ এইটুকু। আর এই যে বি আর উদ, এই বি আর উদ একত্রে হয়ে গেছে বুধ, বয় রস্যই জফলা আর খণ্ডত, আর পদ যুক্তি এইটা হয়ে গেছে বুধ পত্তি, প তয় তয় রস্যি। অর্থাৎ যাই হোক, আমরা যদি প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ যদি ভেঙেও যদি প্রকাশ করি সেটা উত্তর ব্যুৎপত্তি, বয় রস্যই জফলা খণ্ডত, প তয় তয় রস্যি হবে। আবার যদি সন্ধি নিয়মে করি বি যোগ উৎপত্তি, এটা তো কিন্তু একই। তার মানে সর্বসাকুল্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নিচের কোন বানানটি শুদ্ধ, এই যে গ, বয় রস্যই জফলা রস্যু খণ্ডত, প তয় তয় রস্যি, ব্যুৎপত্তি। আশা করি বুঝতে পেরেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এর পরের প্রশ্ন চলে যাই। আমাদের পরের প্রশ্নটা 13 দাগ। পরের প্রশ্নটা কি 13 দাগ। এটা কিন্তু এসেছে কারক থেকে। কারক তো মোটামুটি যে টপিকগুলো আছে ব্যাকরণে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের যে বাক্যটি আছে যে আয়ু যেন পদ্ম পাতায় নীর, এই নীর মানে কিন্তু পানি, এই নীর মানে কি পানি, নীর মানে কি পানি। এই বাক্যে পদ্ম পাতায়, এই যে পদ্ম পাতায়, এইটা কোন কারক, কর্ম, অধিকরণ, অপাদান, করণ। আমরা জানি যে করণ কারক হচ্ছে ক্রিয়ার সহায় বা উপায় বোঝায়, অপাদান কারক হচ্ছে ক্রিয়া কোথা থেকে হলো বা জাত হলো এরকম অর্থ বোঝায়, অধিকরণ কারক বলতে ক্রিয়া কোন জায়গায় হয়েছে বা কোন সময় হয়েছে সেটা বোঝায়, আর করণ বলতে ক্রিয়া কি করেছে সেটা বোঝায়। তার মানে আমরা কারক সম্পর্কে মৌলিক জ্ঞান তো অবশ্যই জানি, কিন্তু আমাদের এখন যে প্রশ্নটি আয়ু যেন পদ্ম পাতায় নীর, এই বাক্যে পদ্ম পাতায় কোন কারক, কর্ম, অধিকরণ, অপাদান, করণ। আর আমি এখানে একটু তথ্য দিয়ে রেখেছি যে আসলে এই যে নীর, নীর শব্দের অর্থ হচ্ছে পানি, নয় দীর্ঘী র, এই শব্দের অর্থ কি পানি। তার মানে আয়ু যেন পদ্ম পাতায় নীর, তাহলে এটা কোন কারকে হবে। আমরা তো বুঝেইছি যে যেহেতু শব্দের শেষে অন্তস্থ আছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি। আমরা জানি যে এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে এগুলো থাকলে সপ্তমী বিভক্তি হয়। কি হয়, সপ্তমী বিভক্তি হয়। যদিও এখানে বিভক্তির কথা বলে নাই, তারপরে আমরা একটু জেনে নিলাম যে এটা সপ্তমী বিভক্তিতে আছে, কিন্তু কোন কারকে আছে সেটা আমাদের উত্তর করতে হবে। আচ্ছা দেখি কে কি উত্তর করেছেন। আমাদের 13 দাগে নীল পদ্ম বলেছেন ছি, আয়েশা মাহমুদা ছি, এমডি আশরাফ বলেছেন 13 গ, আনিশা ইসলাম মেহরিমা 13 সি, এমডি লুৎফর রহমান 13 খ, আফসানা আঞ্জুম লিজা অধিকরণ কারক, এমডি আশরাফুল ইসরাফ 13 গ। সবাইকে ধন্যবাদ। এখন আমরা এটাকে একটু ব্যবচ্ছেদ বা ব্যাখ্যা করে একটু জানার চেষ্টা করি, বিশ্লেষণ করি। আয়ু যেন পদ্ম পাতায় নীর, আমরা জানি যে এই যে পদ্ম পাতা, এই পাতায় যখন নীর বা পানি, যখন এই নীর বা পানি থাকে তখন কিন্তু মানে অনায়াসে কিন্তু সেটা ঝরে যায়। অর্থাৎ পদ্মের উপরে যদি পানির বিন্দু রাখা হয়
ওই পানির বিন্দু কিন্তু বেশিক্ষণ স্থির থাকতে পারে না, টপ করে নিচে চলে আসে। তার মানে কি ক্ষণ স্থায়ী বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ক্ষণ স্থায়ী। কি বোঝাচ্ছে? ক্ষণ স্থায়ী। তার মানে পদ্ম পাতায় যদি পানি বা পানির বিন্দু রাখা হয়, সেই পানির বিন্দু কিন্তু শুকিয়ে যায় অথবা নিচের দিকে পড়ে যায়, স্থায়ী থাকে না বেশিক্ষণ, পিচ্ছিল টাইপের। কিন্তু এইখানে আয়ুর সাথে, আয়ু মানে আয়ু বলতে এখানে কাকে বোঝাচ্ছে? জীবনকে। অর্থাৎ আয়ু যেন পদ্ম পাতায় নেই। অর্থাৎ পদ্ম পাতায় পানির বিন্দু যেরকম মানে স্থায়ী থাকে না, ঠিক একইভাবে আমাদের আয়ু বা জীবনও কিন্তু স্থায়ী না। হুটহাট করে আমরা যে কেউ চলে যেতে পারি। এই যে ক্লাস নিচ্ছি, এমন হতে পারে যে নাও থাকতে পারি। তার মানে এই অর্থটা বোঝানোর জন্য এই বাক্যটা মানে এখানে সংযোজন করা। কিন্তু এখন এই যে পদ্ম পাতায়, পাতা কি একটা জায়গা? পাতা কি একটা জায়গা? আমরা জানি যে কারক মানে কি বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদগুলো আছে তাদের যে সম্পর্ক, ওই সম্পর্কটাকেই কারক বলে। তো ক্রিয়া যদি কোনো জায়গায় ঘটে বা কোনো সময়ে ঘটে, এই সময় বা জায়গা বোঝালে ওটাকে অধিকরণ কারক বলে। কি বলে? অধিকরণ। যেমন পুকুরে অনেক মাছ আছে, পুকুরে কোন কারক হবে? অধিকরণ। কারণ কোথায় মাছ আছে? পুকুরে। পুকুর কি একটা জায়গা? তাহলে জায়গা বোঝালে যে কারকটা হয় সেটাকে বলা হয় অধিকরণ কারক। তাহলে আয়ু যেন পদ্ম পাতায়, পাতা একটা জায়গা, এই জন্য জায়গা বোঝালে সে কারকটা কি হয়? অধিকরণ কারক। সে কারকটা কি হয়? অধিকরণ কারক। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি। 14 দাগ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে, দুটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্বন্ধ থাকে তাহলে বিরাম চিহ্ন কি বসবে? সেমিকোলন। এখন সেমিকোলনকে আমরা কিভাবে লিখি? এই যে সেমিকোলন, কোলনটাকে কিভাবে লিখি? এইভাবে। আর হাইফেন এইভাবে, আর কমা এইভাবে। অর্থাৎ সেমিকোলন এইটা, কোলন এইটা, হাইফেন এইটা, কমা এইটা। কিন্তু এখন প্রশ্ন হলো দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে সেটা আমাদের লিখতে হবে। আমি যদি একটা বাক্য দেই, দেখি আপনারা ঠিকঠাক বুঝতে পারেন কিনা। আমি যদি একটা বাক্য দেই, বাক্যটা কেমন হবে? আকাশে প্রচন্ড মেঘ, যদি এরকম একটা বাক্য দেই, আকাশে প্রচন্ড মেঘ। আচ্ছা, এটা একটা বাক্য। আকাশে প্রচন্ড মেঘ, এটা একটা বাক্য। আর এই পাশে লিখলাম বৃষ্টি হবে। এই পাশে কি লিখলাম? বৃষ্টি হবে। তাহলে দেখেন, এই যে আকাশে প্রচন্ড মেঘ এটা একটা বাক্য, বৃষ্টি হবে এটা একটা বাক্য। কিন্তু মাঝখানে আসলে কোন বিরাম চিহ্নটা হবে বলে আপনার মনে হয়? যে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ মানে কি? আকাশে মেঘ থাকলে তো বৃষ্টি হবে, এটা তো কানেক্টেড, সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন হলো সেমিকোলন, কোলন, হাইফেন, কমা কোনটা হবে? একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। সাবরিনা, মুমতাজ, সুধা, কমা। খোকন ফকির বলেছেন 14 গ। আসমানি খাতুন বলেছেন হাইফেন। জাকার শীত মিতু বলেছেন 14 গ, গ হাইফেন। উর্মি বিশ্বাস তিনি বলেছেন হয়েছে, কি হয়েছে? রায়হান বারিসান বলেছেন হাইফেন। এমডি সাইফুল ইসলাম 14 গ। তাসলিমা 14 গ। সবাইকে ধন্যবাদ। আসলে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেখানে সেমিকোলন বসে। কি বসে? সেমিকোলন। সেখানে কি বসে? সেমিকোলন। আমি আবারও বলি, দুইটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্পর্ক থাকে তাহলে সেখানে আমরা কি লিখবো? সেমিকোলন। আর কমা কোন ক্ষেত্রে বসে? কমা বসে একই বাক্যে যদি একই শব্দ পর পর থাকে সেটাকে আলাদা করার জন্য আমরা কমা লিখতে পারি। যেমন রহিম, করিম ও মতিন ফুটবল খেলছে। এই যে রহিম, করিম, মতিন তিনটাই কিন্তু একই অর্থযুক্ত শব্দ, এদেরকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। এরপর হাইফেন। হাইফেন বলতে বিশেষ করে সমাসযুক্ত যে শব্দগুলো আছে, যেমন মা বাবা, মা বাবা, এটাকে ব্যাসবাক্য করলে কি হয়? মা ও বাবা, মা ও বাবা। তাহলে এই যে ওটাকে বোঝানোর জন্য আমরা এখানে হাইফেন বা দুইটা শব্দকে একত্রিত করার জন্য হাইফেন ব্যবহার করতে পারি। এরপর কোলন। এই যে কোলন, এই কোলন মূলত ব্যবহৃত হয় উদাহরণের ক্ষেত্রে। কোথায়? উদাহরণের ক্ষেত্রে। উদাহরণের ক্ষেত্রে এই যে আমরা লিখি না, যেমন এটা, ওটা, সেটা, এই যে যেমন একটা কোলন। কিন্তু দুইটা বাক্য মানে একই অর্থযুক্ত, কানেক্টেড,
সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? সেমিকোলন। দুঃখিত, কি লিখবো? সেমিকোলন। তাহলে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? সেমিকোলন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই বিরাম চিহ্নের ব্যবহারটা কিন্তু বাংলায় আগে ছিল না। এখন যদি প্রশ্ন করি যে বাংলায় বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের ব্যবহারটা প্রথম কে নিয়ে আসলেন, উত্তর কি হবে? দেখি আপনাদের বেসিকটা কেমন। আমার প্রশ্ন হলো, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? একটু দ্রুত বলার চেষ্টা করি। এই যে বিরাম চিহ্ন, প্রায় 16টা মতো বিরাম চিহ্ন আছে, তার বিশদ ব্যবহার আছে। এই বিরাম চিহ্ন কিন্তু আমাদের বাংলায় আগে ছিল না। আমার প্রশ্ন হলো যে বাংলা ভাষায় প্রথম বিরাম চিহ্নের ব্যবহারটা কে নিয়ে আসলেন? কে সেই মহান ব্যক্তি? সাবরিনা, মমতাজ, সুধা, সবাই রসগোল্লা খেলাম। রসগোল্লা খাওয়ার কিছু নেই, জাস্ট চেষ্টা করতে হবে, পড়তে হবে এবং আত্মবিশ্বাস সংযত রাখতে হবে, দৃঢ় করতে হবে। সত্যের জন্য লড়াই, অর্থের সম্পর্ক থাকলে সেমিকোলন বসে। ধন্যবাদ। বিদ্যাসাগর, হ্যাঁ পেয়েছি। কানিজ ফাতেমা, তিনি বলেছেন বিদ্যাসাগর। রিমঝিম বৃষ্টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিএম মাসুম বিল্লাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বাংলায় বিরাম চিহ্নের যে প্রবর্তক, তাকে বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্নে যাই। পনেরো দাগের প্রশ্ন, ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম। এই লাইনটা, ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম, এই লাইনের মধ্য দিয়ে আমরা একদম ডাইরেক্ট আমরা শৈশবে চলে যেতে পারি। যে ছোটবেলায় ঝড় বৃষ্টি হলে আমরা কি করতাম? আম খুঁড়তে যাইতাম, তাল খুঁড়তে যাইতাম। এটা যারা বিশেষ করে গ্রামে, আমি তো গ্রাম থেকে এসেছি, গ্রামে যারা থেকেছে তাদের এই অনুভূতিটা একদম দৃঢ়ভাবে হৃদয়ে লাগবে যে ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম। আর এর পরের লাইনটা যেটা হবে সেটা হচ্ছে, কবি এখানে বলতেছেন যে এখন অনেকের নাম আমার মনে নেই যাদের সাথে আমি ছোটবেলাটা কাটিয়েছি। যাই হোক, এই লাইনটা মূলত কার? বেগম সুফিয়া কামালের, সুফিয়া আহমদ, আহসান হাবিব, সানাউল হক। এতক্ষণ পরে আমরা সাহিত্য থেকে একটা প্রশ্ন পেয়েছি। এখন এই 15 দাগের উত্তর কি হবে একটু দ্রুত লেখার চেষ্টা করি। 15 দাগ, রিমঝিম বলেছেন আহসান হাবিব। 15 দাগের উত্তর কি হবে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি। 15 দাগ, এমডি আলম বলেছেন 15 খ। এমডি আলম। কানিজ ফাতেমা, তিনি বলেছেন সুফিয়া কামাল। একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি। হুসাইন মুস্তাইম বলেছেন 15 ক। নীল স্বপ্ন, সুফিয়া কামাল। মূলত এই যে ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম, এইটা বেগম সুফিয়া কামালের কবিতার একটা অংশ। কার? বেগম সুফিয়া কামালের একটা কবিতার অংশ। এবং কবিতাটা কি বলেন তো? কবিতাটা কি? পল্লী স্মৃতি। কি হবে? পল্লী স্মৃতি। অনেকে কিন্তু এইটা নিয়ে একটু কনফিউজ আছেন, অনেকে আবার পল্লী জননী বলতে পারেন। পল্লী জননী না, কিন্তু হবে পল্লী স্মৃতি। এই পল্লী স্মৃতির একটা কবিতার লাইন হচ্ছে, ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম। অর্থাৎ 15 দাগের উত্তর কি হবে? বেগম সুফিয়া কামাল। আশা করি বুঝতে পেরেছেন। কি হবে? বেগম সুফিয়া কামাল। 16 দাগ, কবি কায়কোবাদ রচিত মহাশাসন কাব্যের ঐতিহাসিক পটভূমি কোনটা? কোনটাকে কেন্দ্র করে, কোন প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে এই মহাশাসন লেখা হয়? অর্থাৎ প্রশ্নটি হলো, কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি? তৃতীয় পানিপথের যুদ্ধ, পলাশীর যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, নাকি 76-এর মন্বন্তর? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি, দ্রুত। 16 দাগ, কি উত্তর হবে? 16 দাগ স্যার জানি না, জানতে হবে। না জেনে আর কত। 16 ঘ। দিতি বলেছেন 16 ঘ। হাসি মধু বলেছেন 16 ক। 16 ক। দেখি আর কয়েকটা। জাকিয়া বিনতে সাদেক বলেছেন ক। নীল স্বপ্ন ক। আচ্ছা যাই হোক, এই 16 দাগের উত্তর হবে
তৃতীয় পানিপথের যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে কবি কায়কোবাদ রচনা করেছেন তার বিখ্যাত মহাকাব্য মহাশ্মশান। তাহলে কবি কায়কোবাদের রচিত মহাশ্মশান কাব্যের প্রেক্ষাপট কি? তৃতীয় পানিপথের যুদ্ধ। কি হবে? তৃতীয় পানিপথের যুদ্ধ। এরপর 17 দাগ, আসাদের ষাট কবিতার লেখককে, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। আসাদের ষাট এই কবিতার লেখকে আব্দুল মান্নান, আল মাহমুদ, অমেশ চক্রবর্তী নাকি শামসুর রহমান? নট রহমান, কি হবে? শামসুর রহমান। তাহলে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি যে আসাদের ষাট কবিতার লেখক কে? দ্রুত 17 দাগে কি হবে? 17 দাগ, নাজমুল হাসান বলেছেন ক, এমডি লাবলু বলেছেন ক। এখন 17 দাগের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। একটু 17 দাগে কি হবে একটু একটু বলার চেষ্টা করুন সবাই। শামসুর রহমান বলেছেন হাসি মধু। এরপর আনিকা বলেছেন 17 ঘ, সাবরিনা বলেছেন 17 ঘ, রাশিদ বলেছেন 17 ঘ। আসলে এই যে আসাদের ষাট এই কবিতার লেখককে শামসুর রহমান, যাকে নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানের পদবী কি বা উপাধি কি? নাগরিক কবি। নাগরিক কবি কাকে বলা হয়? শামসুর রহমানকে। নাগরিক কবি কাকে বলা হয়? শামসুর রহমান। মূলত এই যে কবিতার যে প্রেক্ষাপট 1969 সালের যে গণঅভ্যুত্থান, শহীদ আসাদুজ্জামানের যে ষাট, রক্তমাখা ষাট, ওটাকে দেখেই মূলত তিনি লিখেছিলেন আসাদের ষাট। আর এই কবিতাটা নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। নিজ বাসভূমে। যদি প্রশ্ন হয় যে নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থটি কার, উত্তর কি হবে? শামসুর রহমান। শামসুর রহমান। 18 দাগ, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? ভ্রমণ কাহিনী, উপন্যাস, কবিতা, নাটক? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর হবে কি? খ, উপন্যাস। উত্তর কি হবে? উপন্যাস। উত্তর কি হবে? উপন্যাস। এটাকে আর সুযোগ দিলাম না। আমরা এর পরের প্রশ্নে যাই। 19, শিবরাত্রি সলতে একটা বাগধারা থেকে প্রশ্ন হয়েছে। শিবরাত্রির সলতে, সলতে বলতে ওই যে প্রদীপ জ্বালানোর জন্য যে কাপড় মুড়িয়ে যে অংশটা তেল দিয়ে চুবিয়ে রাখা হয় প্রদীপে, তারপরে জ্বালানো হয়, ওটাকে বলা হচ্ছে সলতে। শিবরাত্রি সলতে এই বাগধারার অর্থ কি? শিবরাত্রি সলতে এই বাগধারার অর্থ কি? শিবরাত্রির আলো, একমাত্র সন্তান, শিবরাত্রির গুরুত্ব, একমাত্র সঞ্চয়। উত্তর কি হবে? এইটা একটু আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন যে 19 দাগে উত্তর কি হবে? ক, খ, গ, ঘ। 19 দাগে কি হবে? নীল স্বপ্ন, একমাত্র সন্তান তিনি বলেছেন। এরপর স্মৃতি ও জ্যোতি উপন্যাস, আগের প্রশ্ন। সানজিদা শেখ বলেছেন শিবরাত্রির গুরুত্ব। প্রিয়া বলেছেন একমাত্র সন্তান। লিজা আক্তার একমাত্র সন্তান। চলুন একটু ব্যাখ্যা করি। আসলে এই যে শিবরাত্রি সলতে, সলতে মানে তো প্রদীপে যে তেনা ঘুরিয়ে পিছিয়ে জ্বালানো হয়, ওটাকে তো সলতে বলে। তো শিবরাত্রি সলতে বলতে আমরা জানি যে হিন্দুদের একটা সম্প্রদায় আছে, শৈব সম্প্রদায়। তো এই শৈব সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু শিবরাত্রির একটা ব্রত, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় তারা রাত্রি জাগরণ করেন। এবং মূলত শিবরাত্রি ব্রত পালন করা হয় অন্ধকার আর অজ্ঞতাকে দূর করার জন্য। তো শিবরাত্রিতে কি করা হয়? রাত্রে মানে জেগে থাকতে হয় এবং প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। এবং প্রদীপ জ্বালানোর জন্য একমাত্র অবলম্বন হচ্ছে এই সলতে, অর্থাৎ ওই কাপড়ের সেই মুচড়ানোর যে অংশটা, এই সলতে। তার মানে শিবরাত্রি সলতে বলতে শিবরাত্রিতে যেহেতু সারা রাত আগুন প্রজ্বলিত করে রাখতে হয়, আর আগুন জ্বালানোর জন্য প্রদীপের সাথে অবলম্বন হিসেবে কি থাকে? সলতে, একমাত্র। এই জন্য ওই অর্থটাকে কেন্দ্র করে আমাদের উত্তর হবে একমাত্র সন্তান। অর্থাৎ একমাত্র সন্তান কি? বংশের একমাত্র ধর, অর্থাৎ যে বা যার মধ্য দিয়ে বংশটাকে রক্ষা পাবে, সে ছাড়া আর কেউ নাই, একমাত্র। তার মানে শিবরাত্রির সলতে বলতে আমরা কোন অর্থটা পাচ্ছি? একমাত্র সন্তান। আমাদের সর্বশেষ প্রশ্ন। এতক্ষণ ধরে যারা আমাদের আজকে ক্লাসটা করছেন, টি20 পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে ধৈর্যের পরীক্ষা দিয়ে এবং আপনারা অ্যাক্টিভ থেকে ক্লাসটা যে করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের একদম সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 20 দাগ।
বৃষ্টি পরে টাপুর টুপুর, এই যে বৃষ্টি পরে টাপুর টুপুর বাক্যে কি বোঝানো হয়েছে? ভাবের গভীরতা, অনুভূতি বা ভাব। গদা গেছে পৌনঃপুনিকতা, ধ্বনি ব্যঞ্জনা। আমরা এই যে টাপুর টুপুর, এগুলো কিন্তু এই প্রশ্নগুলো এসেছে ওই যে দ্বিত্ব শব্দ আছে বা এই যে দুইবার উচ্চারিত যে শব্দগুলো, ওই অংশ থেকে এই প্রশ্নটা এসেছে, মানে দ্বিত্ব শব্দ। তো এই যে বৃষ্টি পরে টাপুর টুপুর, এই বাক্যে আসলে এই টাপুর টুপুর দিয়ে কি বোঝানো হয়েছে? ভাবের গভীরতা, অনুভূতি বা ভাব, পৌনঃপুনিকতা নাকি ধ্বনি ব্যঞ্জনা, কোনটা? একটু দ্রুত উত্তর দেই। লাস্ট প্রশ্নের উত্তরটা, যে বা যারা পারবে শেষ ভালো যার, সব ভালো তার। আশা করি সবাই উত্তর দিতে সক্ষম হবেন। তাহলে আমাদের 20 দাগের প্রশ্নের উত্তর কি হবে? একটু দ্রুত কমেন্ট করি। আনিশা ইসলাম মেহরিমা বলেছেন 20-এ ডি, জাকিয়া বিনতে সাদেক বলেছেন 20-এ ঘ, বিএম মাসুম বিল্লাহ বলেছেন 20-এ গ, সুবর্ণ রয় বলেছেন 20-এ ডি, নীল পদ্ম ডি। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের এই অংশটাতে ধারণা একটু ভালো আছে। আচ্ছা, এই যে ভাবের গভীরতা, কিছু কিছু অব্যয়, যে অব্যয়গুলো জোড়ায় জোড়ায় থাকে, কিছু কিছু অব্যয় আসলে বিশেষ বিশেষ অর্থ বোঝায়, এরকম প্রশ্ন কিন্তু হর হামেশাই আসে পরীক্ষায়। যেমন যদি বলা হয় তার দুঃখ দিকে সবাই হাই হাই করতে লাগলো, যেমন যদি বলা হয় তার দুঃখ দেখে সবাই, তার দুঃখ দেখে সবাই হাই 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 করতে লাগলো, করতে লাগলো, করতে লাগলো। এই যে এখানে যে হাই হাই দ্বিতীয় যে শব্দ, এটা কিন্তু অব্যয়। তো এই হাই হাই দিয়ে কিন্তু ভাবের গভীরতা বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? যদি কখনো প্রশ্ন হয় যে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো, তাহলে ওইটার অর্থ কি হবে? ভাবগত অর্থ বা ভাবের গভীরতা। আবার যদি অনুভূতি বা ভাব বোঝায়, কি বললাম? যদি অনুভূতি বা ভাব বোঝায়, যেমন যদি বলি যে ভয়ে গা ছমছম করছে, ছমছম করছে, তাহলে এই যে দ্বিতীয় যে বাক্য লিখলাম ভয়ে গা, এই যে ছমছম করছে, এই ছমছম করছে এটা কিন্তু অনুভূতি বা ভাব প্রকাশ করছে। তাহলে যদি প্রশ্ন হয় যে ভয়ে গা ছমছম করছে, এখানে কোন অর্থ প্রকাশ পাচ্ছে? হবে অনুভূতি বা ভাব। পৌনঃপুনিকতা মানে একই কাজ দুইবার বা বারবার হওয়া। পৌনঃপুনিকতা বলতে কি বোঝায়? একই কাজ বারবার হওয়া। যেমন বারবার সে কামান গর্জে উঠলো, আমরা যদি পরের বাক্য লিখি বারবার, বারবার নিচে আন্ডারলাইন, বারবার সে কামান, কামান গর্জে উঠলো, কি হবে? গর্জে উঠলো। এই যে একটা বাক্য, এই বাক্যে কিন্তু এই বারবার বারবার কিন্তু পৌনঃপুনিকতা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পৌনঃপুনিকতা। আর বিশেষ করে কিছু শব্দ আছে, বৃষ্টি পড়ার শব্দ, কুকুরের ডাক, যেগুলোর একটা মানে ধ্বনি ব্যঞ্জনা বোঝায়, দ্বিত্ব বোঝায়, এরকম শব্দকে আমরা কি বলবো? ধ্বনি ব্যঞ্জনা। তাহলে বৃষ্টি পড়ার টাপুর টুপুর অর্থাৎ বৃষ্টি পড়ার ছন্দ বা নাম, এরকম ধ্বনি বা শব্দকে কি বলবো? ধ্বনি ব্যঞ্জনা। কি বলবো? ধ্বনি ব্যঞ্জনা। তাহলে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল 20 দাগ, বৃষ্টি পরে টাপুর টুপুর বাক্যে কি বোঝানো হয়েছে? উত্তর কি হবে? ধ্বনি ব্যঞ্জনা। উত্তর কি হবে? ধ্বনি ব্যঞ্জনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মোটামুটি আজকের যে লাইভ ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এই মুহূর্তে আমাদের শ্রদ্ধাভাজন ডিন স্যার যাই হোক, আমরা মোটামুটি আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে আসছি। তো এখন আপনাদের জন্য কিছু অফার আছে। সেটা হচ্ছে যে আমরাই মূলত বাংলাদেশে প্রথম শুরু করেছি প্রাইমারি নিবন্ধন তথা 10 থেকে 20তম গ্রেডের 10 থেকে 20তম গ্রেডের যে চাকরি বাকরির কম্বাইন কোর্স, সেটা কিন্তু আমরাই শুরু করেছি এবং নতুন কোর্সে ভর্তি হচ্ছে। তো এই লাইভ চলাকালীন আপনারা যারা এই পেইড ব্যাচে ভর্তি হতে চান, এতক্ষণ তো জাস্ট আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান, ব্যাখ্যা, বিশ্লেষণ করলাম ফ্রিলি, কিন্তু পেইড ব্যাচে কিন্তু এর থেকে আরো বেশি বেশি তথ্য, বেশি বেশি জ্ঞান এবং ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ আপনারা পাবেন। তো যারা মূলত স্বপ্নের একটা চাকরি বা লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই আমাদের এই পেইড ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন এবং এটা আপনাদের জন্য খুব বড় একটা সুবিধা বা অপরচুনিটি। আমরা কিন্তু একই সাথে আলাদা আলাদা না, এই যে প্রাইমারি, নিবন্ধন,
10 থেকে 20তম গ্রেডের যে চাকরি বাকরির পড়াশোনাগুলো হচ্ছে বাংলার বা প্রত্যেকটা বিষয়ের, সব কিন্তু একটা কোর্সের মধ্যেই আমরা সন্নিবেশিত করবো। আলাদা আলাদা পড়ে টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি মনে করি যে শুভঙ্কর স্যারের ক্লাস, তাছাড়া টিউটরের বাকি স্যারদের ক্লাস, প্রত্যেকে কিন্তু দেশ সেরা শিক্ষক এবং প্রত্যেকেই অভিজ্ঞ, দক্ষ। তাদের ক্লাস অবশ্যই আপনাদের ভালো লাগে এবং আমি মনে করি যে আপনারা যারা আপনাদের প্রত্যাশা পূরণ করতে চান, অবশ্যই এই কম্বাইন্ড ব্যাচে ভর্তি হওয়া আপনাদের জন্য সময়ের দাবি। তো যারা এই লাইভ চলাকালে মোটামুটি আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হবেন, তারা এই যে মেসেজ করেন, আমরা তারপর আপনাদের যে টাকা দেওয়ার যে বিষয়টা সেটা দিয়ে রাখবেন। আমরা আপনাদেরকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে অ্যাড করে দিব। যেমন আমাদের এখানে আছে কি, ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস, অর্থাৎ একবার ভর্তি হলে আপনার জীবনের শেষ পর্যন্ত, চাকরি না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পড়তেই থাকবেন, এর শেষ হবে না। আমাদের এই যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম যে গ্রেড কম্বাইন যে ব্যাচ, এই ব্যাচ বা কম্বাইন এই কোর্সে কি কি থাকবে একটু ভালো করে দেখি আমরা। এখানে থাকবে একবার ভর্তি হলে পূর্ববর্তী অর্থাৎ আগের এবং এর পরে সকল লাইভ ক্লাস বা ব্যাচ আর রেকর্ডেড ক্লাস গুলো করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস ও 100+ লাইভ এক্সাম থাকবে। আর সর্বশেষ 1200 টাকার সমমূল্যের লেকচার শিট পেয়ে যাচ্ছেন আপনারা প্রিয় ভাই বোনেরা। আপনারা কিন্তু এতক্ষণ ধরে যে ক্লাসটা করলেন সেটা তো অবশ্যই আপনাদের কাজে লাগবে, কিন্তু তার থেকে আরো বেশি ফলপ্রসূ হবে যদি আমাদের এই কম্বাইন ব্যাচে আপনারা ভর্তি হন। আর এই কম্বাইন ব্যাচে কি কি থাকবে? এই কম্বাইন ব্যাচে একবার ভর্তি হলে আগের পরের সকল লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পাবেন। তারপর প্রতিটা ব্যাচে 100টি করে তারও বেশি লাইভ ক্লাস থাকবে, এবার 100+ লাইভ এক্সাম থাকবে। আর 1200 টাকা, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1200 টাকার সমমূল্যের লেকচার শিট কিন্তু আপনারা আপনাদের হাতে পৌঁছে আমরা দিয়ে দিব, পাবেন। এরপরে দেখেন আমাদের লাইভ চলাকালে যারা মোটামুটি এই যে প্রাইমারি যে আমাদের টাকার যে বিষয় ছিল সেটা 3500, কিন্তু লাইভ চলাকালীন আপনারা 1500 টাকায় ভর্তি হতে পারবেন। নিবন্ধন যারা দিতে চান তারা 3500 টাকার বদলে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। 10 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য যারা পড়তে চান তারা 3500 জায়গায় 1500। আর সবকিছু মিলায় এই যে কম্বাইন্ড, এটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের যে চাকরির যে প্রিপারেশন বা প্রস্তুতি বা পড়াশোনা, সেটা শুধু কিন্তু কত টাকার মধ্যে? 1450 টাকার মধ্যে। যারা আপনারা লাইভে এখন অ্যাক্টিভ আছেন তারা যদি এই 1450 টাকা এই নাম্বারে যদি বিকাশ অথবা নগদ করেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আপনারা কিন্তু ঠিকঠাক পাবেন এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ। আর আমরা আশা করি যে আপনাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। তো এই জন্য রিকোয়েস্ট করবো যারা মোটামুটি কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে চান খুব দ্রুত, এই যে এটা আরো বেশ খানিকটা সময় আমরা রেখে দিব, আপনারা এখন কমেন্ট করেন, টাকা পেড করেন এই নাম্বারে বা আমাদেরকে মেসেজ করেন। আশা করি আপনাদের সাথে আপনাদের লক্ষ্য বা স্বপ্ন পূরণ আগ পর্যন্ত আমরা সাথেই থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ।